14 তারিখের মধ্যে যদি এখানে এসআইআর এর লিস্ট না বের করতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার তো ভবিতব্য সত্য যে নর্মাল কোর্সে এখানে রাষ্ট্রপতি শাসন জারি, এতে কিন্তু তৃণমূলেরই ক্ষতি হবে। প্রশ্নটা হচ্ছে, মাননীয় সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে কাকে? ভারতবর্ষের সংবিধানের স্বতন্ত্র সত্তা 324 থেকে 329 ধারায় যার ক্ষমতা বলে ভারতবর্ষের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন ভারতবাসীর মৌলিক অধিকার অর্থাৎ ভোটাধিকার সেটাকে সুরক্ষিত করে, অ্যাকাউন্টেবল ফর এভরি লেয়ার অফ দ্য ইলেকশন। এটা পরিষ্কার, এটা নিয়ে কোনো ইয়ে নেই। এমনকি এটা নিয়ে আমি ক্লিয়ার করে দিই, তারপরে আমি মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে আসছি। যে মাননীয় সুপ্রিম কোর্ট বলার আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে আইন, এক্সিস্টিং ল, দ্যাট ইজ যে লটা আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুল 25 অফ পিআরএ, সেখানে 25 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে 3 ধরনের সংস্কারটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। একটা হচ্ছে ইন্টেন্সিভ বা সামারিলি ইন্টেন্সিভ, পার্টলি ইন্টেন্সিভ কিংবা পার্টলি অ্যান্ড সামারিলি ইন্টেন্সিভ, যেটাকে আমরা এসআইআর বলি। বিভিন্ন রূপে হতে পারে। ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, তার মধ্যে 12.5 বারই কংগ্রেস গভর্নমেন্ট সেন্ট্রালে। এ নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। এবং তার যদি আপনি ব্যাখ্যা চান, আমি কোন কোন সালে কিভাবে এসআইআরটা হয়েছিল, কোনো কথা, কোনো বিতর্ক তর্ক কোনোদিন হয়নি। তো আজকে মাননীয় সুপ্রিম কোর্ট একটা তার একটা অবজারভেশন দিয়েছে। নিশ্চয়ই নির্বাচন কমিশন তার মানার থাকলে মানবেন, না হলে রিভিউ চাইবে। এমন তো নয় যে সুপ্রিম কোর্ট বলেছে তারপরে দরদর করে সব সরকারের বা কনস্টিটিউশনাল বডিগুলো মেনে নিয়েছে। শাহবানু কেসে ইউনিভার্সাল সিভিল ইয়ের রুলের কথা বলেছিল মাননীয় সুপ্রিম কোর্ট, রাজীব গান্ধী সরকার তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে পার্লামেন্টে একটা ইয়ে জারি করেছিল, মানে একদম রুল জারি করেছিল যাতে সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে নাল অ্যান্ড ভয়েড করা যায়। এটা আমরা জানি। প্রশ্নটা হচ্ছে, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান জানিয়েই আমি তোমাকে একটা কথা বলছি যে সুপ্রিম কোর্ট বা কোর্ট আদালতগুলো ল অফ কমন সেন্সের উপরে চলে, অর্থাৎ শুনানি, তথ্য আদি এগুলোর পারস্পরিক বাদী বিবাদী দুপক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে একটা কিছু স্ট্যান্ড করে। এই স্ট্যান্ড করাটা সবসময় যে একদম বাস্তবমুখী হয় সেটা কিন্তু খুদ বিচার ব্যবস্থাও বিশ্বাস করে না। বিচার ব্যবস্থা এটাও বিশ্বাস করে যে জাস্টিস সিম, এই যে কথাটা বলা হচ্ছে, শুধু জাস্টিস একটা অর্ডার নয়, এটা সিম, এটা অনেক ক্ষেত্রেই হয় না। পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়াটায় একটা শাসক কিভাবে এটাকে সায়েন্টিফিক রিগিং পর্যায়ে নিয়ে গেছে, তৎকালীন বামেদের থেকে শুরু করে আজকে তৃণমূল, একটা জ্বলন্ত উদাহরণ। আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নাল অ্যান্ড ভয়েড করে অ্যাডমিট কার্ডটাকে পারমিট করেছে। মাননীয় সুপ্রিম কোর্ট কি জানে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশে বিএ পাশ করে, বিএসসি পাশ করে এসে ক্লাস বয়স ভারিয়ে 8-এ ভর্তি হয়ে 9-এ রেজিস্ট্রেশন করে একটা অ্যাডমিট কার্ড পাওয়ার উদাহরণ হাজার হাজার আছে। আমি যখন ছাত্র, ওপার বাংলার বিএ পাস, বিএসসি পাস আমাদের দাদা ঠাকুরদা, তারা এসে আমাদের সাথে ক্লাস 8-এ ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গে, পরবর্তীকালে বয়স বাড়িয়ে। মুড়ি মুরগির মতন তৃণমূল কংগ্রেসের নেতারা, তৎকালীন বামেদের নেতারা আধার কার্ড, ফাদার কার্ড, মাদার কার্ড, বার্থ সার্টিফিকেট তোমার বাড়িতে পৌঁছে দিবে 500 টাকা, 1000 টাকা দিলে। এই তথ্য আদি মাননীয় সুপ্রিম কোর্ট কি জানে? জানানো হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট কি জানে যে এ রাজ্যে বিএলএ
বিরোধী বিএলএদেরকে কাজ করতে দেওয়া হয়নি দিনের পর দিন। এই যে বিএলওদের BLA 2 একদম সংসদীয় গণতন্ত্রে আইডিয়াল কথা যে জনগণের যারা প্রতিনিধি তারাই হচ্ছে ভোটারদের রিপ্রেজেন্টেটিভ। এটা একদম বাস্তব সত্য, এটা নিয়ে কোনো ইয়ে নেই। এমনকি লজিক্যাল ডিসক্রিপেন্সি যেই ভোটারদের আছে, ধরো নামের স্পেলিং এ ভুলের জন্য ডাক পড়েছে, তাদের লিস্ট টাঙাতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে কালকে। লজিক্যাল মাননীয় সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল যে এ রাজ্যে যে জনপ্রতিনিধিরা আছে তার একটা বড় অংশ বিভিন্নভাবে ধমকে চমকে ভোটে যেতে। গ্রাসরুট লেভেলে যে পঞ্চায়েতের কাগজের কথা বলা হচ্ছে, 34% আপাতত 34% পঞ্চায়েত উইদাউট কন্টেস্টে তৃণমূল জিতেছে, আর বাকিগুলো আমরা ধরলামই না। শাসকের বিরুদ্ধে যারা জিতেছে, এই যে প্রশান্ত বর্মন আমলারা, যারা এখন স্যারেন্ডার করার জন্য সুপ্রিম কোর্ট যাদেরকে শুক্রবার অব্দি টাইম দিয়েছে, এই শূন্য পাওয়া আমলারা দিনের পর দিন পঞ্চায়েত ভোটে নমিনেশন দিতে দেয়নি, মক্কায় বসে থেকে নমিনেশন পুট করেছে বিডিও নীলাদ্রি শেখর দাসের নেতৃত্বে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এ রাজ্যে বিরোধী জিতেছে পঞ্চায়েতে, ভোট ফরমেশন করতে দেয়নি। এর উদাহরণ ভুরি ভুরি আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে। তাহলে যে প্রতিনিধিরা গায়ে জোরে জিতেছে, জনগণের ভোটাধিকারের ভিত্তিতে জেতেনি, জনভিত্তির ভিত্তিতে জেতেনি, সেই মানুষগুলোর কাগজে শুনতে খুব ভালো লাগে যে মানুষগুলোর নির্বাচনটাই একটা বড় অংশের বেআইনি, অবৈধ, তাদের কাগজে এদেশের নাগরিকত্ব বা ভোটার লিস্টের নাম তোলার যদি একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্টস ধরা হয়, তাহলে আমি বলবো যে ওই ডকুমেন্টস, ওই মাননীয় সুপ্রিম কোর্টের রায়টাকে সম্মান জানিয়ে বলছি যে রায়টা কিন্তু এ রাজ্যের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। বিহারের ক্ষেত্রে হয়েছে, বিহারের ক্ষেত্রে একাধিক এসআইআর নিয়ে মামলা হয়েছে, কোর্ট তার অবজারভেশন দিয়েছে, কিছু নির্বাচন কমিশন মেনেছে, কিছু মানতে পারেনি, তারা রিভিউ চেয়েছে। এক্ষেত্রে কালকে শুনছিলাম অভিষেক ব্যানার্জি বলছে প্রথমে কোর্টে হারিয়েছি, তারপরে ভোটে হারাবো। আমার প্রশ্নটা হচ্ছে মৌলিক অধিকার নাকি খর্ব হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। আমি এখানে বলছি যে ঝাঁঝর না সবসময় সূচের পেছনে একটা মানে ছিদ্র খুঁজে পায়। এই যে ঝাঁঝর, অর্থাৎ তৃণমূল নেতারা, অভিষেক ব্যানার্জি প্রশ্ন উত্তর দেবে। এ রাজ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে 11 সালের পর থেকে এই সরকার কতটা থাপ্পড় খেয়েছে, দিস্তার পর দিস্তা লেখা হয়ে যাবে। গত সপ্তাহে থাপ্পড় খেয়েছে। গতকাল এই রাজ্যের পুলিশ প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করা হয়নি কেন? পুলিশ প্রশাসন চপের আঘাত খেয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশের এথিক্স নিয়ে। আচ্ছা, এই রাজ্যের সরকার এখন বলছে নির্বাচন কমিশন নাকি মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে মানুষের, জীবন জীবিকার উপরে হস্তক্ষেপ করছে। আমার কথা হচ্ছে চাকরি চুরি করে 26,000 ইন্টু 5 এত লক্ষ মানুষের জীবন বিপন্ন করলো কারা? রেশন কেলেঙ্কারি। আমাদের মৌলিক অধিকার তো 3টে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। চাকরি চুরি অর্থাৎ খাদ্য, মৌলিক অধিকার কেড়েছে। রেশন চুরি, মৌলিক অধিকার কেড়েছে এই সরকার। একটার পর একটা দপ্তর, 43টা দপ্তর, ক্যাবিনেটের মোট সবগুলো দুর্নীতি প্রমাণিত হাইকোর্ট সুপ্রিম কোর্টে। এগুলো মৌলিক অধিকার খর্ব হয়নি মানুষের, বাংলার হয়নি? আজকে কাটমানি রাজ্যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। আচ্ছা বলুন তো, আর্টিকেল 16 বলা আছে পরিষ্কার ভাবে, নির্বাচনে বৈধ ভোটাররা বৈধ নাগরিক, অর্থাৎ উল্টো পথে বৈধ নাগরিক মানে বৈধ ভোটার। তাহলে যে রাজ্যের সরকার চালিত দলটি বাংলাদেশের অবৈধ জঙ্গি ভোটারদের এ রাজ্যে ভোটার করে দিয়ে আপনার আমার মতন বৈধ ভোটারদের ভোটাধিকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, সেইটা কি মৌলিক অধিকার খর্ব নয়? উদাহরণ চাইবেন? সাতরাদি, লাভলি খাতুন, আরো কত লাগবে লিস্টে, যারা এ বাংলার, এই ভারতবর্ষের নাগরিক নয়, তারা এ রাজ্যের ভোটার লিস্টের নাম উঠেছে, শুধু নয় একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম উঠেছে এবং ভোট দিয়েছে তারা। এ রাজ্যের সরকারের কাছে, এ রাজ্যের তৃণমূলের কাছে, সরকারের মানে চালিকা শক্তি যে দলটি, বৈধ ন্যায্য জীবিত ভোটারের চাইতে মৃত অবৈধ
বিদেশি অনুপ্রবেশকারী ভোটারদের দাম অনেক বেশি। এটা কি মাননীয় সুপ্রিম কোর্ট জানে? আমি আপনাকে পরিষ্কার বলছি, এই মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশনটায় বিরোধীদের এই শাসক তৃণমূল যেভাবে লাফাচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার, ওরা যে যেন তেন প্রকারণে এসআইআর এর মাধ্যমে বিদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে চায় না, তার একটা বড় প্রমাণ আজকে 13টা রাজ্যে এসআইআর চলছে। কোথাও শুনেছেন চট থাপ্পড়ের কথা? ইউপি বিজেপি শাসিত রাজ্য, 1 কোটির উপরে নাম কাটা গেছে, 3 ভাগের 1 ভাগ জনগণের নাম কাটাই চলে গেছে। সেগুলো আবার নতুন ভাবে তারা অবজারভেশনে আছে, তারা অ্যাপ্লাই করবে, তারা তাদের প্রমাণ দাখিল করবে। তাই সেখানে আপনি শুনেছেন একটা বিডিও অফিস ভাঙা হয়েছে, আজকে বিডিও অফিস ভাঙা হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, বিরোধীদের গাড়ি ভাঙচুর হচ্ছে পুলিশের সামনে। একটু আগে শুনলাম বিজেপির নেতা রাহুল সিনহার গাড়ি হামলা হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে একটা কনস্টিটিউশনাল বডি নির্বাচন কমিশনারকে আক্রমণ করছে তৃণমূলের টপ টু বটম প্রত্যেকটা স্তরের নেতা। কোনো মামলা হয়নি কিন্তু এখনো। তাহলে আপনি এ রাজ্য সরকার, যে সরকার এ রাজ্যে সংবিধানকে, এদেশের সংবিধানকে মানে না, নিজেরা আলাদা স্টেট হিসেবে নিজেদেরকে ইয়ে করে, কো ফেডারেল স্ট্রাকচারে, কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট যে রিলেশন, যে সরকার মানে না, ভারতবর্ষের সংবিধানের কোনো ক্লজ মানে না, কেন্দ্রীয় কোনো প্রতিনিধি রাজ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। তার উদাহরণ ইডির ঘরে ঢুকে ফাইল লোপাট করে, ইডির ভাষায় ডাকাতি করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে চলে আসতে হয়। আজকে কোথায় দাঁড়িয়ে আমরা আমরা এই একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই রাজ্যে একটা ত্রাহি মধুসূদন অবস্থা সাধারণ মানুষের। আমি বলছি যারা এসআইআর করতে দেয় না, তারা নির্বাচন করতে দেবে আপনি বিশ্বাস করেন? এই রায়, যে রায়টা একটা অবজারভেশন, কনস্টিটিউশনাল বডিকে এই ধরনের সরাসরি আদেশ দেওয়া যায় কিনা সেটা নিয়েও একাধিক ইয়ে আছে। ঠিক আছে, আমরা দেখেছিলাম ওয়াকফ প্রপার্টি বিল নিয়ে সংসদে বিল পাস হয়ে গেছে, অর্থাৎ উচ্চ আইনসভায় পাস হয়ে গেছে 2 কক্ষে, রাষ্ট্রপতি সই করে দেওয়ার পরে সুপ্রিম কোর্ট তার মধ্যে ইন্টারভেনশন করেছিল এবং সেটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছিল। ইভেন উপরাষ্ট্রপতি ধনকরকে স্টেটমেন্ট দিতে হয়েছিল, শুধু নয় তার পরবর্তী ইতিহাসটা আমরা জানি। এইভাবে কোনো কনস্টিটিউশনাল বডিকে অবজারভেশন দেওয়া যেতে পারে, রিকোয়েস্ট করা যেতে পারে, কিন্তু অর্ডার দেওয়া যায় কিনা সেটা নিয়েও বিস্তর প্রশ্ন আছে। সংবিধান এর যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। তবে আমি এইটুকু বলতে পারি আপনাকে, আগামীতে নির্বাচন কমিশন এসআইআরটা এ রাজ্যে করবে। যদি করতে না দেয়, 14 তারিখের মধ্যে যদি এখানে এসআইআর এর লিস্ট না বের করতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার তো ভবিতব্য সত্য যে নর্মাল কোর্সে এখানে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া আর এই সরকারকে রেখে দিয়ে এসআইআর এর মাধ্যমে একটা পূর্ণ ভোটার তালিকা তৈরি করে ভোট করা অসম্ভব হয়ে যাবে। মনে রাখতে হবে 5th মে সরকার গঠন করতেই হবে, যারাই সরকার গঠন করুক। তা না হলে কিন্তু এই সরকার, এই সংবিধান পুরোটাই কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে যাবে, অর্থাৎ একটা ক্রাইসিস তৈরি হবে। একটা প্রশ্ন মাথায় আসছে, এটা হলো এই যে সরকারের যে সুপ্রিম কোর্টের যে রায়, যে বিএলএ ভিতরে ঢুকবে কি ঢুকবে না সেটা ঠিক করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তো মনে হতেই পারে যে এই অঞ্চলের বিএলএ কে ঢুকতে দেব না সেখানে, কারণ ওখানে ঝামেলা হতে পারে। নির্বাচন কমিশন দিল না, তখন কি শাসক দল বলবে না যে নির্বাচন কমিশন আদালত অবমাননা করছে? না, আপনাকে বলছি আদালত কি বলেছে। পারমিশনটা কার লাগবে? নির্বাচন কমিশনের। আমি আপনাকে আইনটা বলি, কমিশন এবং ইআরও এদের মাঝখানে সংবিধান কাউকে রাখেনি। কমিশন ইআরওদের কাছে জবাবদিহি করবে, there is no way। এমনকি এখানে পরিষ্কার বলা আছে, ইসি ডেপুটেশনে রাখা প্রত্যেকজন কর্মীকে shall be deemed to be on deputation to the election commission for the period during which they are so employed। যতদিন এই কাজটা কমপ্লিট না হবে তারা রাখবে। শুধু তাই নয়, আজকে এখানে পরিষ্কারভাবে সংবিধান প্রণেতারা পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট
সেখানে পরিষ্কার পার্ট 15-এ 324-এর ধারাতে পরিষ্কার ইসির ক্ষমতা বলে দেওয়া আছে। ইসির ক্ষমতা 324-এর 6-এর উপধারায় বলাই আছে ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট এর প্রভিশনটা, অর্থাৎ তিনটেই নির্বাচন কমিশন করবে স্বতন্ত্র। এখানে কোন সরকার কি চাইছে, তারা রিপাবলিক অফ বেঙ্গল চাইছে, আলাদা রাষ্ট্র হিসেবে ভাবছে, এটা দেখা নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচনের কাজ অ্যাক্ট টু এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাল সুপ্রিম কোর্ট কিন্তু তার অবজারভেশনে বলেছে বিএলএ থাকবে না থাকবে সেটা পারমিশন নিতে হবে কার? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো বলেই দেওয়া আছে তার ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট তিনটে পাওয়ারই তার কাছে। তারা বাধ্য নয় কোনো সরকারের, কোনো মুখ্যমন্ত্রীর, কোনো রাজ্যের সমান্তরাল ক্ষমতাবান অভিষেক ব্যানার্জির কথা শুনতে। তারা সংবিধানের ক্লজের মধ্যে দায়িত্ব নিতে বাধ্য। নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোটারের মৌলিক অধিকার ভোট দানের প্রতি অ্যাকাউন্টেবল। এই মৌলিক অধিকারটা বাঁচিয়ে রাখতে নির্বাচন কমিশনকে সংবিধান প্রণেতারা ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা তারা আপাতত অ্যাপ্লাই না করলেও আমি আপনাকে বলছি এইভাবে চললে মনিরুল বাবুরা গর্তে লুকোনোর জায়গা পাবে না। ওয়েট অ্যান্ড সি। নির্বাচন মনে রাখতে হবে, ভারতবর্ষের নির্বাচনের কমিশন কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি কমিশন, যারা প্রথম পৃথিবীকে দেখিয়েছিল ভোটার কার্ডের মাধ্যমেও ভোট করা যায়। এবং ওয়ান নেশন ওয়ান ভোট যেটা স্বাধীনতার পরে পরপর 4 বছর হয়েছিল, কংগ্রেস প্রিম্যাচুয়ার তার বিরোধী রাজ্য সরকারগুলোকে 356 জারি করে ফেলে না দিলে আজকে ওয়ান নেশন ওয়ান ভোটেই ভোট হতো, অর্থাৎ রাজ্যের বিধানসভা, কেন্দ্রের লোকসভা একসাথে 4 বার পরপর ভোট হয়েছে। এই প্রস্তাবনাও কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাশ করিয়েই দেখাবে। আমি আপনাকে পরিষ্কার বলছি, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন জানে, বোঝে। এত বড় একটা কাজের জায়গায় রাজ্যের অসহযোগিতার পরেও যেভাবে নির্বাচন কমিশন এগিয়ে চলছে, আগামীতে এসআইআর এর লিস্টটা হবে। আর না করতে দিলে যেভাবে ফর্ম 6-7 ছেড়া হচ্ছে রাজ্যের তৃণমূলের নেতৃত্বে, বিধায়কদের হুঙ্কার ভাঙচুর, তাতে যদি এসআইআর এর ফাইনাল ইলেকট্রাল রোল না প্রকাশিত হয়, এতে কিন্তু তৃণমূলেরই ক্ষতি হবে। রাজ্য সরকারকে এক্সিস্টিং রেখে সেক্ষেত্রে আর ভোট শোধায় সম্ভব হবে না। এই যে বেলডাঙ্গা দেখছি আমরা, যে বেলডাঙ্গা যে বিক্ষিপ্ত পরিস্থিতি, সেখানে সাংবাদিকরা মার খাচ্ছে, ঠিক সেখানে প্রশাসন চুপ। অথচ তার কিছু দূরেই বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করে এলেন, সেখানেও যাত্রীদের, সাধারণ মানুষদের ভোগান্তি আমরা দেখেছি। মানে শাসক দলও সেটা নিয়ে কোনো রকম কথা বলছে না। বেলডাঙ্গায় সংখ্যালঘু বলেই কি মানে এই বিষয়টা হচ্ছে যে প্রশাসন চুপ? দেখুন, বেলডাঙ্গা, তালডাঙ্গা, যে কটা ডাঙ্গায় যা ঝামেলা হচ্ছে, আপনার 2014 সালের আপনি যে থেকে যে দাঙ্গাগুলো, বাদুড়িয়া, আপনার তারপরে নৈহাটি, মালদা, আসানসোল, আপনার ইয়েতে ডালখোলা, আপনি যে কটায় রাজ্যের ইয়ে হয়েছে, শামশেরগঞ্জ, জাফরাবাদ কুপিয়ে হত্যা করা হয়েছে, এই প্রত্যেকটায় পুলিশের ভূমিকাটা দেখুন। পুলিশ এখানে অ্যাক্টিভলি প্যাসিভ, সক্রিয়ভাবে নিষ্ক্রিয়। এটা তো শাসক ছাড়া কেউ করতে পারে না। পুলিশ অযোগ্য আমি বিশ্বাস করি না। নবান্নের 14 তলার নির্দেশে পুলিশ কখনো সালোয়ার কামিজের দোকানে শাটার খুলে নিয়ে লুকিয়ে পড়ে, কখনো ফাইল নিয়ে চলে যায় টেবিলের তলায়। কেন? পুলিশকে সেভাবে ইনস্ট্রাক্ট করা আছে। ওই যে আপনি বললেন সংখ্যালঘু, মুখ্যমন্ত্রী যাদেরকে বলে দুধেল গাই, এদেরকে এরা এই মুহূর্তে তৃণমূলের ভোট ব্যাংক থেকে আস্তে আস্তে মুখ ফেরাচ্ছে। 92% তৃণমূলকে ভোট দেয় এরা। 84টা বিধানসভা তৃণমূলকে জিতিয়ে দেয় নিঃশব্দে। তৃণমূল কিচ্ছু দেয়নি এদেরকে তোষণ ছাড়া। এখন এরা যখন আস্তে আস্তে সরছে, মিম, তারপরে ওই জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, কিংবা ধরুন নসাদের দল, এদের মাধ্যমে যখন ভোটটা ভাগ হতে যাচ্ছে, মমতার পড়ে গেছে তাই মধুসূদন দশা। কি করে এই ভোটটাকে ফিরিয়ে আনতে হবে। তাই দেখবেন একটি মানে ভূখণ্ড 2 দিন ধরে অবরুদ্ধ, ট্রেন বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে। কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।
পুলিশ মন্ত্রী বলছেন ওরা তো ওই কি বলে মবের মধ্যে শুক্রবার দিন ওদের জুম্মাবার দিন এমনই হয়, মনে আছে আপনার এই মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছিল জাফরাবাদের দাঙ্গার পরে ঈদের ওই কি রমজানের সময় ওরা নাকি এমনিই একটু শান্তিপ্রিয় হয়ে যায়, ওদেরকে ডিফেন্ড করার জন্য সৌগত রায় বর্ষিয়ান সাংসদকে বলতে হয়েছিল স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ মুর্শিদাবাদের দাঙ্গাটা নাকি। আজকে এইটা বলে মুখ্যমন্ত্রী এই ভোটের তোষণের আরেকটা আলটিমেট জায়গা তৈরি করলেন। এই সম্প্রদায়ের একটা অংশ যারা এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতার মৌলবাদী মানসিকতার বহিঃপ্রকাশ করতে গিয়ে এর আগে সিএনআরসিতে 300 কোটি টাকা সরকারি সম্পত্তি ধ্বংস করেছিল, সেই সময় মুখ্যমন্ত্রী বা তার পুলিশ চুপচাপ ছিল, প্রশাসন চুপ করে বসেছিল, তামাশা দেখছিল, করতে দিচ্ছিল ওদেরকে, যাতে ওরা এটা মাথায় নিয়ে ফেলে রাজ্য সরকার ওদের যাই করুক না কেন রাজ্য সরকার ওদের পাশে, খুন রাহাজানি ডাকাতি যাই করুক। আজকে সেই বার্তাটাই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে মুসলিম ভোটটা যেটা ছড়িয়ে গিয়েছিল আবার ফিরিয়ে আনার একটা মরিয়া চেষ্টা করলো। আগামীতে এই ধরনের ঘটনা আরো হবে, আর হলেই এই রাজ্য সরকার দেখবে এই স্টেটমেন্ট গুলো আরো বাড়িয়ে দেবে, কোনো শব্দ করবে না। গীতা পাঠ কিংবা এই যে আমার স্ট্রিটের পুজো দিতে গিয়ে গত পরশু দিন যেভাবে পুলিশ লাঠিচার্জ করলো হিন্দু ধর্মাবলম্বীদের উপরে, কোথায় থাকে বলতো এই পুলিশ? যখন একটি শ্রেণী একটা সেকুলার স্টেটে ধর্মের নাম করে উচ্ছৃঙ্খল কার্যকলাপ করে রাস্তায় দাঁড়িয়ে, তখন পুলিশ খুঁজে পায় না, পুলিশ নাকি চুপচাপ থাকে, পুলিশ দেখেনি কিছু। আমরা জাফরাবাদে দেখেছিলাম প্রশাসন নিজে পারেনি, তাই সেন্ট্রাল ফোর্সকে চিঠি করে আনতে হয়েছিল। সেখানেও মমতা ব্যানার্জি যে সেন্ট্রাল ফোর্স আজকে বাঁচিয়েছিল হিন্দুদের, ওখানকার মানুষদের, মুর্শিদাবাদ জাফরাবাদ বেলডাঙ্গা ওই ইয়েগুলো, সেই জায়গা শামশেরগঞ্জের বিস্তীর্ণ ভূখণ্ড থেকে হিন্দুদেরকে আপাতত বাঁচিয়েছিল, সেই সেন্ট্রাল ফোর্স সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে সেন্ট্রাল ফোর্স বিএসএফ নাকি বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকিয়ে এই কাজটা করেছে। এবার পরিষ্কার আপনি বলছি রাজ্য সরকার এই তোষণের আলটিমেট জায়গাটা তৈরি করলো, যেটা বেলডাঙ্গায় যা হলো রাজ্যে 14 তলার অঙ্গলি হেলনে তাদের নিষ্ক্রিয়তায় এই সরকারি সম্পত্তি ধূলিসাৎ করে মহিলা সাংবাদিক, পরবর্তী দিন আরেকটা সাংবাদিক গ্রুপকে যেভাবে মারা হলো, যেটা চতুর্থ স্তম্ভ যেভাবে আক্রান্ত হওয়ার পরও শাসক চুপচাপ, নো অ্যারেস্ট, তাতে পরিষ্কার এই সরকার এই অ্যাপিসমেন্টটা সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়ে ভোট ব্যাংকের রাজনীতিটাকেই আবার কিন্তু মানে ভোট ব্যাংকের রাজধানীর তায়ে কিন্তু মানে রুটি শেখা শুরু করলো। শেষ প্রশ্ন, বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী, তিনি স্লোগান তুলেছিলেন যে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এরা বাংলার মানুষের শাস্তি দিয়ে পাল্টাতে চায়। 1905-এ লর্ড কার্জন এসে বাংলাকে ভাঙতে পারলো না, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তো কোন ছাড়? না, বাংলাকে কে ভাঙতে চায় জানি না। আচ্ছা, বাংলার এত প্রীতি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বাঙালির দুঃখে শেষ হয়ে যায়। আচ্ছা, বাঙালির মহাপুরুষ রাজা রামমোহন রায় রাজা উপাধি কে দিয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ রাজা উপাধি দিয়ে তাকে লন্ডনে পাঠিয়েছিল নিজের আইনসঙ্গত অর্থ পাওয়ার জন্য। ব্রিস্টলে যিনি যেখানে মারা যান তিনি দেহ রাখেন, সেই রামমোহন রায় যিনি ইতিহাস বলে সতীদাহ প্রথা রদ করেছিলেন, সেটায় আমরা ইতিহাস পড়েছি, জগৎ পড়েছে, সবাই জানি। আচ্ছা বলুন তো, তৃণমূলের নেতা, সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি কোথার থেকে কোন ইতিহাস বই পড়েছে? তার পিসিমণির লেখা বই নাকি ওটা, আমি জানি না, যে প্রতিদাহ হতো। যে বাঙালির ইতিহাস, বাঙালির মহাপুরুষদের সম্পর্কে ভুল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার পিসিমণি যে ইতিহাস নিজে পাঠ করেছেন, ভাইপোকে সেই ইতিহাস পড়িয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম বিদ্যাসাগর বাঙালির সর্বোচ্চ গরিমা, সেই বাঙালির গরিমা সম্পর্কে বলতে হয়েছিল তিনি নাকি মাইল আবিষ্কার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 1947-এর দাঙ্গার সময় বেলেঘাটায় অনশনরত গান্ধীজির অনশন ভাঙার জন্য ফলের রস নিয়ে হাজির হয়েছিলেন, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার 5-6 বছর আগে। রবীন্দ্রনাথ ঠাকুর
তার থেকে অন্তত 300 বছর আগে প্রয়াত শেক্সপিয়ারের সাথে গলায় হাত ধরে লন্ডনে ঘুরে বেড়াতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইতিহাস। কবে নজরুল ইসলাম মহাভারত লিখেছিল। এই সরকার যারা একের পর এক ইতিহাস বিকৃত করেছে, বাঙালি সত্তাকে অপমান করেছে, তারা দাঁড়িয়ে বাঙালি অস্মিতার কথা বলে গাধায়ও হাসে তখন। আর সকাল বিকাল বাঙালি 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 চর্বিত চর্বণ করছে। তো এ রাজ্যে আমাদের ইরফান পাঠান, আসানসোলের সাংসদ, কি নাম, আমাদের বিহারের বাসিন্দা কীর্তি আজাদ, আমাদের আরো বেশ কিছু জনপ্রতিনিধি তৃণমূলের, তারা কোন সব বাংলা জানে, এক লাইন বাংলা লিখতে না পেরে তারা সাংসদ হয়েছে রাজ্য থেকে। কিছুদিন আগে, গত 3 দিন আগে নির্বাচনের ফল বেরোলো, পার্লামেন্টারি নির্বাচন মহারাষ্ট্রে, একজন বাঙালি বিজেপি প্রার্থী জিতেছে, কাউন্সিলর। তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছে, আমি মারাঠা বলতে পারি তাই আমার জনপ্রিয়তা বেশি। এটা বাঙালি সত্তা। তৃণমূল বাঙালি সত্তা আবেগকে উস্কেছে, বাঙালিদের কিছু দেয়নি, বাঙালিদের লুট করেছে, বাঙালি সত্তার অপমান করেছে, বাংলা ভাষার অপমান করেছে, সেটা নিয়ে রাজনীতি করছে। তার তৃণমূলের বলার অধিকার নেই বাঙালি অস্মিতা নিয়ে কথা। অসংখ্য ধন্যবাদ।